কোন জায়গায় চলে গেছে? শুভেন্দু অধিকারী বলছে সরকারের টার্গেট 19 লাখ জমা দিত মাত্র। হ্যাঁ, মাত্র 19 লাখ। সরকারের যেখানে দিনে 3 কোটি আর জমা পড়তে মাত্র 19 লাখ। এই বাকি টাকাটা কোথায় যেত? ক্যামাক স্ট্রিট উত্তর দিতে পারবে, অনুব্রত মণ্ডল উত্তর দিতে পারবে। এটা নীলাঞ্জন আমাদের কালীঘাট এগুলো যায়। আমাদের যেটা টার্গেট, যেটা শুভেন্দুবাবু অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলেছেন যে মাসে 100 কোটি টাকা ওখান থেকে আমরা তুলবো, এই হচ্ছে আমাদের টার্গেট। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এই যে লোকটা নাজিবউদ্দিন টুলু মণ্ডল এই টাকাটা কি করে বানাতো? মানে যখন লরিটা বেরোচ্ছে 3 রকমের কর ওখানে আদায় হয়। প্রথমে বাম আমলে যেটা হতো, বাম আমলে ওখানে শুধু ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টকে একটা কর দিতে হতো, রাজস্ব দিতে হতো। এই তৃণমূল আসার পরে বললো না, ওটা দিলেই হবে না, লরি যখন বেরোচ্ছে প্রথমে দিতে হবে ল্যান্ড রিফর্মসকে রাজস্ব, তারপরে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত তারা একটা টাকা কাটতো। 16 থেকে যেটা হলো, এটা বললো না ওই অবধি করলে হবে না, তারপরে একটা ডিসিআর হবে, মানে ডুপ্লিকেট কার্বন রিসিট, মানে থার্ড আর একটা আপনাকে রাজস্ব দিতে হবে। এইখানে টুলু মণ্ডলের গল্পটা শুরু হলো। ও কি করলো? ওইখান থেকে নকল শুরু করলো। এই ডিসিআর কাটা বলা হয়, ডিসিআর কাটা। ডিসিআর কাটা, ডিসিআর পুরো কথাটা ডুপ্লিকেট কার্বন রিসিট, মানে এটা টুলু মণ্ডল নকল করে টাকাটা নিত, নকল স্লিপ ধরিয়ে দিত। আর যেহেতু টোল প্লাজা ছিল, টোল প্লাজা যখন দেখাতো গিয়ে ছেড়ে দিত ওরা। এই করে টুলু মণ্ডল কি করলো? টুলু মণ্ডলের এবারে মেয়ের বিয়েতে আসে। তার মানে এই টাকাটা তো সরকারের ঘরে যাচ্ছেই না, পুরোটাই টুলু মণ্ডল, মানে পুরোটাই নকল। আর এর কোনো ভিজিলেন্সও নেই, মানে সরকার পুরো নিশ্চুপ। মানে এটা কি মানে করবে কে? ভিজিলেন্সের অভিষেকদের জন্য হতো। ভিজিলেন্সের দায়িত্ব সোর্সের মধ্যেই তো ভূত। আচ্ছা, যেখানে সোর্সের মধ্যেই ভূত আছে, ভিজিলেন্সটা করবে এটাকে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট আসি এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হলো 28 ডিসেম্বর 2024 সাল। হ্যাঁ, একদম। এখানে দেখা গেল যেটা উদয়পুরে নিশ্চয়ই গিয়েছেন, উদয়পুরে যে তাজ লেক প্যালেস 5 স্টার হোটেল, মানে আপনি রাজস্থানের উদয়পুর বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেশ। রাজস্থানের উদয়পুরে যে তাজ লেক প্যালেস, তার যে 5 স্টার হোটেল, তার রেপ্লিকা, তার আদলে ওখানে সিউড়িতে তার মেয়ের বিয়ে, একদম সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখাচ্ছে তাজ লেক প্যালেসের আদলে ওখানে। আরো মজার ব্যাপার হচ্ছে যে যখন বিয়ে হয়, কলকাতা শহরে যতগুলো 5 স্টার হোটেল, অল রুমস ওয়ার বুকড। আচ্ছা, সিউড়ি বা বীরভূমে যত হোটেল, গুড হোটেল, সব বুক হয়ে গেছিল রুম। এখানে এসেছিল আরবাজ খান, সালমান খানের ভাই, ছবি দেখাও যাচ্ছে, আরবাজ খান, তারপরে জাহির খান, আসরানি, মোনামি ঠাকুর, অঙ্কুশ, এরা সব এসেছিল। ইনফ্যাক্ট মোনামি ঠাকুর ওখানে গানও গেয়েছিল। হ্যাঁ, এইভাবে ও এখানে মেয়ের বিয়ে দেয়। যেটা হ্যাঁ, সুমিত রায়, যার কথা বলছিলেন, যার কাছে টাকাটা পাঠাতো, এই সুমিত রায়ও কিন্তু ওখানে ইনভাইটি ছিল আমাদের কাছে। অভিষেকের পিএ সুমিত রায়, রাইট, এক্স্যাক্টলি, যাকে এখন পুলিশ খুঁজছে। পুলিশ যাকে খুঁজছে, সুমিত রায় ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ইনভাইটিস। সেখানে সুমিত রায় যাওয়ার কথা ছিল, গিয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমরা সঠিক তথ্য দিই, এটাই বিজেপির বিশেষত্ব। এবারে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, একটু আগে আমার তৃণমূলের যিনি এখানে আছেন প্যানেল, উনি বলছিলেন যে কেন ওরা করেনি। একটা কথা মনে রাখতে হবে যে শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই এখনো পর্যন্ত ওখানে টাকা গোনা হচ্ছে। শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই ওইখানে রেড হয়েছে। শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই ওখানে সোনা এখনো বাজেয়াপ্ত হয়েছে। যদি ওই ভাইপোর সরকার থাকতো, ওয়ান ফোন কল যেত শুধু ওসির কাছে যে বন্ধ করে দাও, সব বন্ধ হয়ে যায়। বিষয়টা সামনেই আসতো না, সামনেই আসতো না, কারণ রেডটা তো করছে রাজ্য পুলিশ। কি মানে অভাবনীয় যে চিন্তা করা যায়, দিনের পর দিন সরকারের পা মেরে খোঁড়া করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রশাসনিক সভায় উনি বলেছেন আমার কাছে পয়সা নেই, আমি কি করব। সরকারি কর্মীদের জন্য দাঁড়িয়ে অনিল জানা, সরকারি কর্মী প্রাক্তন অফিসার এখানে রয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেছেন আমার কাছে টাকা নেই, আমি ডিএ দেবো কি করে, টাকা নেই। এমনকি সেটা সাবমিশন সুপ্রিম কোর্টে করেছে, সুপ্রিম কোর্টে করেছেন যে আমার কাছে টাকা নেই। কিন্তু এইভাবে টাকা নয় ছয় হয়েছে। এরপরেও নীলাঞ্জনের মতো আপাতভাবে সৎ এবং একেবারেই লোভ প্রবৃত্তি যার মধ্যে একেবারে নেই, সে তবুও সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়ে গিয়েছেন। ভাবা যায় মানে এদের ডেডিকেশন। আসলে আমি অবাক হয়ে যে এইগুলো দেখে যে মানে কোন লেভেল পর্যন্ত দুর্নীতি হয়েছে। আমি অবশ্যই বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। ব্লাড ব্যাংকে দুর্নীতি হচ্ছে, ভাবতে পারেন? ব্লাড ব্যাংকে আপনি ডোনার নিয়ে গেলেও আপনাকে 1000 টাকা করে কর করে গুনতে হবে, আর সেটা বেড়েছে দিনের পর দিন। লেটেস্ট আপডেট 1600 টাকা। অর্থাৎ আপনি ডোনার নিয়ে যাচ্ছেন, রক্ত নেবেন, 1 প্যাকেট রক্তের দাম 1600 টাকা দিতে হবে। ব্লাড ব্যাংকে দুর্নীতির তথ্য আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর 4টি ব্লাড ব্যাংকের এগেনস্টে এফআইআর রুজু করল।
তদন্ত শুরু হবে পুলিশের এবং আগামী দিনে মানে বেরিয়ে আসবে সামনে নিশ্চিতভাবে যে ব্লাড ব্যাংকের এই বিরাট নেক্সাসে কারা কারা জড়িত ছিলেন, কাদের নির্দেশে এই কাজ হতো, এটা অবশ্যই সামনে আসবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আমি সেই সমস্ত বাইটস সমস্ত তথ্য আমি সামনে আনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের গেস্ট ডক্টর রঞ্জন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক IMA বঙ্গীয় শাখা, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর ভট্টাচার্যকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিরতির পর ঢুকে আমি শুরু করব ডক্টর রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে, যে এই ব্লাড ব্যাংকের দুর্নীতি কি তথ্য রয়েছে বা আপনারা কতটা জানেন, কিভাবে জানেন। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। তাহলে এই বীরভূমের খাদান থেকে টাকা কিভাবে কলকাতায় আসতো তারও অনেক গল্প আছে, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই যে রক্ত নিতে গেলে কি সমস্যায় পড়তে হয় মানুষকে। আসুন কি বলেছেন বিভিন্ন রোগীর আত্মীয়, তাদের পরিবারের মানুষজন যারা ব্লাড ব্যাংকে প্রত্যেক দিন সাফার করেন। আসুন শুনুন। 1600 টাকা করে লাগবে না, জানি না। এর আগে একবার এসেছিলাম, 1000 টাকা আপনার দিতে হতো, প্লাস ডোনার লাগতো। এখন ডোনার লাগবে না, 1 ইউনিট ব্লাড 1600 টাকা, এটাই বললো। একটু তো বেশি লাগছে, এখন কিছু তো করার নেই, প্রাইভেট জায়গা, তাই না? সেরকম তো তাই, সে তো জানা নেই। এর আগে আমি একবার বাবার জন্য আমি এসেছিলাম, বাধ্য হয়ে নিয়েছি, মানে ডোনার দিয়ে আমি ব্লাড দিয়েছি, প্লাস 1000 টাকা নিয়েছে। এখন খোঁজ নিলাম তো বলছে পার ইউনিট ব্লাড 1600 টাকা করতে। তো এগুলো তো ঠিক নয়, কারণ মানে ব্লাড ব্যাংকে তারাই আসেন যারা মানে মানে কোনো সিরিয়াস পেশেন্ট নিয়ে ছোটাছুটি করছে, তো তারা এমনি প্রবলেমের মধ্যে থাকেন। তো জিনিসগুলো মানে যদি রিজলভ হয়, সঠিকভাবে স্বচ্ছতা আসে বা সরকার সেই সঠিক কোনো পদক্ষেপ নেয়, সেটা ভালো হয়। আপনারা সমাজের ভালো কাজ করছেন, করে যান। তো খুব একটা জরুরি বিষয়। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, রক্ত দিয়েছি। এত যে ভেতরে ষড়যন্ত্র বা কি আছে, কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, লাস্ট অবধি বোঝা যাবে কতটা সত্যি কতটা মিথ্যা। ইনভেস্টিগেশন শুরু হয়েছে নিশ্চয়ই, ভালো কথা তো, প্রতিটা ব্যাপারে করা উচিত। স্বাস্থ্য দপ্তর যখন কমপ্লেন করছে, ইনভেস্টিগেশন না করে তো কমপ্লেন করছে না। নিশ্চয়ই কিছু আছে, স্বাস্থ্য দপ্তর তো আর বোকা না, অন্ধ না। এতগুলো স্টাফ আছে, এরা বলছে আমরা কিছু জানি না। দেখুন, ওরা পেটের দায় এখানে চাকরি করে, সকলে আমরা সব কোম্পানি সবাই চাকরি করে। তারা যদি বলে ফেলে তুই চাকরিটা চলে যায়, কালকে কে ভরণ পোষণ নেবে? ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, যুগ্ম সম্পাদক IMA বেঙ্গল ব্রাঞ্চে। ডক্টর ভট্টাচার্য পেশাগত জায়গা থেকে দাঁড়িয়ে মনোরোগের চিকিৎসা করেন, কিন্তু এই সমস্ত ঘটনা দেখলে তো খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মনোরোগী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই ভয়াবহ অভিযোগ কি আপনাদের কাছে আসতো বা আপনারা জানেন এই সব বিষয়ে? ইনপুট ছিল? দেখো দেবাশিস, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট NGO, ডক্টর বিধানচন্দ্র রায়ের দ্বারা প্রতিষ্ঠিত, আমরা বহুবার এরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি, স্বেচ্ছা রক্তদান শিবির। আজকে তোমার যে ব্লাড ব্যাংকের পরিসংখ্যান আছে সারা পশ্চিমবঙ্গে, আনুমানিক 89টা স্টেট রান ব্লাড ব্যাংক আছে, 17টা সেন্ট্রাল রান এবং তার সাথে 89টা প্রাইভেট রান। এইবারে আমরা জানি যে রক্ত কখনো বিক্রি করা যায় না, আমরা রক্তটা সবসময় তাড়াতাড়ি দিই এবং একটা রক্ত থেকে পৃথকীকরণ প্রক্রিয়া, সেগ্রিগেশন প্রসেস, একটা 4 জন মানুষ উপকৃত হতে পারেন। একটা রক্তের ব্ল্যাকে আনুমানিক 450 থেকে 500 ml রক্ত থাকে এবং সেটাকে আমরা যখন সেপারেশন করি তখন আমরা প্লাজমায় চলে যাই এবং তার সাথে আমাদের যে RBC, WBC এবং প্লেটলেট কনসেন্ট্রেট, এই কয়েকটা জিনিস থাকে। এছাড়াও ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বিভিন্ন সময় দিতে হয়। এবারে এগুলো সম্পূর্ণরূপে বিনামূল্যে হয় এবং আমরা যখন ভলেন্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজ করি তখন একটা মিষ্টির প্যাকেট বা খাবার প্যাকেট আনুমানিক 30 টাকা বাজেট থেকে, তার বেশি দেওয়া যায় না, এবং তার সাথে একটা সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটটা এই SBTC থেকে সেটা দেওয়া হয়। এবার এই রক্তটা তারপর কোথায় যায়? কারণ আমরা যদি হাসপাতালে যখন কাজ করি দেখি যে সমস্ত পরিচিত কিছু কিছু মুখ হাসপাতালে ঘোরাফেরা করে, তারা এই ব্লাড ব্যাংকের চারপাশে না কিরকম মাছির মতো ভনভন করে। তার মানে এখানে একটা উৎস আছে যেখান থেকে বিভিন্নভাবে এই গভর্নমেন্ট থেকে প্রাইভেটে নিয়ে যাওয়া যায় এবং প্রাইভেটের যারা রয়েছেন তারা যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে কোনো চিকিৎসক থাকে না, ভুয়ো চিকিৎসকদের দ্বারা প্রবল উৎসাহের সাথে
তারা এই রক্ত সংগ্রহ করেন, এবং যেটা বাজারে আনুমানিক নর্মাল ক্ষেত্রে চাহিদা যদি বেশি না থাকে তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাসরা 400 টাকা পার ইউনিট, প্যাক সেল 400 টাকা ইউনিট, এবং কোনো কোনো ক্ষেত্রে হোয়াইট ব্লাড হোল ব্লাড সেটা 1500 টাকা পার ইউনিট হিসেবে বিক্রি হয়। এবার অনেকটা ফ্লাইটের ফেয়ার যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়ে চাহিদার সময়, তেমনি মানুষের বিপদ বুঝে এরা কি করে, এগুলোই 1500, 2000, 3000, তুমি একটা বললে 1600 টাকার রেট, এটা কোনো ফিক্সড রেট নয়। আজকে যেভাবে বিপুল পরিমাণ সংখ্যা এবং তার সাথে এই কিট কেলেঙ্কারি তো যুক্তই হচ্ছে। আমরা জানি এইচআইভির সময়, এইচআইভি তো স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যে স্যাক্সের এবং এইগুলোর যে টেস্ট করা হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি যেটা রক্ত দ্বারা সংক্রমিত হয়, তাড়াহুড়ো করে দ্রুততার সাথে বিক্রি করে মুনাফা করার জন্য তারা সঠিকভাবে এগুলো দেখেনও না যে টেস্টিং প্রপার হচ্ছে কিনা। আর এই বাস্তু ঘুঘু এগুলো এক জায়গায় থাকে না, একদম টপ টু বটম করাপশনের একটা চেন থাকে, না হলে এই জিনিস কোনোদিনই সম্ভব নয়। আপনার কি মনে হয় যে এর থেকে তদানীন্তন মানে এর আগের যে সরকারের স্বাস্থ্য দপ্তরের কেউ লাভবান হতেন? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে কোভিডের সময় র্যাপিড অ্যান্টিজেন কিটে আমরা দেখেছি কিরকম কেলেঙ্কারি হয়েছে, এবং যারা রয়েছেন তারা ধৃতরাষ্ট্রের মতো থাকতেন, তাদের নাকের ডগাতেই এগুলো ঘটতো। এবার দেখতে হবে, আজকে 6টা জায়গায় আমরা প্রাইভেট অর্গানাইজেশনে দেখেছি সেখানে রেইড করা হয়েছে, এবং সেই জায়গাগুলো কলকাতা সহ শহরতলিতেও বিস্তৃত। আমরা দেখেছি রায়গঞ্জে রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে, এবং বর্ধমানে, পূর্ব বর্ধমানেও এই জিনিসগুলো হাওড়াতে প্রাদুর্ভাব রয়েছে, কন্ট্রোলে থাকে। তেমনি আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে স্টেট লেভেলের যারা স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা থাকেন, তার যে ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টররা থাকেন, তার অধস্তন কর্মচারী, তাদের নাকের ডগা দিয়ে এটা হয়, এবং তারা হয় খোঁজ খবর ঠিক রাখেন না, বা বৃহত্তর ষড়যন্ত্রে কেউ লিপ্ত ছিল কিনা পূর্বতন ক্ষেত্রে, তার জন্য বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একেবারে সদর্থক ভূমিকা হয়তো নেবেন, একদম সেটাই আশা করি। আমি অনিলদার কাছে আসি। অনিলদা, এই ক্ষেত্রে ধৃতরাষ্ট্র যদি অন্ধ হন, মহাভারতের গল্পটাকে বলার জন্য সঞ্জয় ছিলেন, এই ক্ষেত্রে সঞ্জয়ের ভূমিকায় কাউকে দেখা গেল না। আমি একটা কথা বলেছিলাম বারবার, আপনি দেখেছেন তো বিভিন্ন নদ নদীর উৎসমুখ থাকে বিভিন্ন জায়গায়, গিয়ে লাস্টে কোথায় মেশে? সমুদ্রে গিয়ে সাগরে গিয়ে। একদম। এখন তো জানা যাচ্ছে সাগর পেরিয়ে মহাসাগর পেরিয়ে টেমসের পাশেও চলে গেছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। আর এখন এই যে জিনিসগুলো কে করবে? আপনি স্যামুয়েল টেলর কোলেরিজের একটা গল্প ছিল, রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনারে, কবিতা একটা লাইন ছিল, পুরো কবিতাটা মনে নেই, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আচ্ছা, মনে পড়ে লাইন? চারিদিকে জল কিন্তু পানীয় পানযোগ্য।